নমস্কার, আমি রিয়া। বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটির নাম হলো মনীষার দুই প্রেমিক। চলুন তাহলে আর বেশি দেরি না করে গল্পটাকে শুরু করা যাক। আমি মনীষাকে ভালোবাসি। মনীষা আমাকে ভালোবাসে না। মনীষা অমলকে ভালোবাসে। ব্যাপারটা এরকমই সরল, কিন্তু অমল সম্পর্কে আমার একটা দুশ্চিন্তা থেকে যায়। এক বিশাল সন্ধেবেলা দিকচিহ্ন মন্থর আলোর মধ্যে অমল ও মনীষাকে যখন আমি পাশাপাশি দেখতে পাই, ওই অমলের চওড়া কবজির ধার ঘেঁষে মনীষার মসৃণতার সামান্য গ্রীভা তুলে মনীষা রাসবিহারী অ্যাভিনিউকে কৃতজ্ঞ ও ধন্য করে। আমি আমি তখন একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলি। যাক, একই বাতাসের মধ্যে তো আমরা আছি। অমল, তুমি তুমি সৎ হও, আরো বড় হও। কতখানি দায়িত্ব এখন তোমার উপর। অমল, তুমি পারবে তো? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? আমি সর্বান্তকরণে তোমাকে সাহায্য করব। অমল বিমান চালায়। ভোরবেলা একটা স্টেশন ওয়াগন এসে অমলের বাড়ির সামনে হর্ন দেয়। অমল বেরিয়ে আসে। তখনও চোখে মুখে ঘুম, কিন্তু সাদা পরিচ্ছদে তাকে কি সুন্দর দেখায়। দাড়ি কামাবার পর অমলের গালে একটা নীলচে আভা পড়ে। ঠোঁট দুটো ওর ভারী পাতলা। ওই সিগারেট ঠোঁটে চেপে কথা বলার চেষ্টা করে বটে, কিন্তু মাঝে মাঝে টুপ করে সিগারেটটা খসে পড়ে যায়। স্টেশন ওয়াগনে উঠে অমল ফের নিজের বাড়ির 3 তলার জানলার দিকে তাকায়। একটু পরেই দমদম থেকে অমল ইস্তানবুল উড়ে চলে যাবে, আবার ফিরেও আসবে। অমল বিমান চালায়। আচ্ছা, অমল মোটর গাড়ি চালাতে জানি কিনা আমি ঠিক জানি না, কিন্তু একথা জানি অমল সাইকেল চালাতে পারে না। আচ্ছা, অমল কি সাঁতার জানে? খোঁজ নিতে হবে তো। সাইকেল ও সাঁতার দুটোই আমি জানি। দেওঘর থেকে ত্রিকুট পাহাড় পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়েছিলাম একবার। গিরিডিতে উশ্রী জলপ্রপাতে একবার সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে পড়ে বহুদূর ভেসে গেছিলাম। বাঁচবো এমন আশা ছিল না, তবুও তো বেঁচে গেছি। কিন্তু ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি কি গর্ব করব নাকি এ নিয়ে? ভ্যাট, সাইকেল কিংবা সাঁতার জানা এমন কিছুই না। এ তো কত হেজিপেজি লোকও জানে। কিন্তু অমল বৌমানিক, দৃঢ় স্বাস্থ্যময়, গৌরবর্ণ উজ্জ্বল মুখ। অমল নীলিমার বুক চিরে রূপালী বিমান নিয়ে উড়ে যায় ইস্তানবুল কিংবা সাও পাওলো বন্দর পর্যন্ত, আবার ফিরে আসে। কিন্তু অমল, তোমাকে আরো মহীয়ান হতে হবে। সবার চোখে পড়ে না, কিন্তু আমি জানি। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে মনীষার পা পৃথিবীর মাটি ছোঁয় না। এই ধুলোবালির নোংরা পৃথিবী থেকে কয়েক আঙুল উঁচুতে সে থাকে। মনে আছে সেই বৃষ্টির দিনের কথা? একটু আগেও রোদ ছিল, হঠাৎ সব মুছে গিয়ে খয়েরি রঙের ছায়া পড়ল সারা শহরে। আকাশ ভেঙে বৃষ্টি এলো। আমি ছুটে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়ালাম। দেখতে দেখতে রাস্তায় হাঁটু সমান জল জমত। গাড়ি ঘোড়া অচল হলো। বৃষ্টির তখনও সমান তেজ। জলের ছাটে ভিজে যাওয়া সিগারেট টানতে যে কিরকম বিরক্তি, সেই রকম বিরক্ত বা বিমর্ষভাবে আমি দীর্ঘক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। এমন সময় মনীষাকে দেখতে পাই।
দুজন সখীর সঙ্গে সে জল ভাঙতে ভাঙতে উচ্ছল হয়ে আসছে। আমাকে ডাকতে হয়নি, মনীষাই সব জায়গায় সকলকে প্রথম দেখতে পায়। মনীষাই আমাকে চোখ দেখে চেঁচিয়ে বলল, এই বরুণদা, একা একা দাঁড়িয়ে আছো কেন? আসুন আসুন, চলে আসুন, আজ বৃষ্টিতে ভিজবো। জলের মধ্যে মানুষ ছুটতে পারে, কিন্তু আমার ইচ্ছে হলো ছুটে যাই। একটু আগেও গায়ে সামান্য জলের ছাট অপর্যন্ত পড়ছিল, কিন্তু তখন মনে হলো হাঁটু গভীর জলে সাঁতার কাটে। সখী দুজন ইডেন হসপিটাল রোডের হস্টেলে চলে গেল। আমি আর মনীষা মাঝ রাস্তা দিয়ে হাঁটছি জল ভেঙে ভেঙে। তখনও অঝরে বৃষ্টি, সারা রাস্তায় আর কেউ নেই, সব পায়ের আর খুপে ঢুকে গেছে। চুপচুপে ভিজে গেছি আমরা দুজন। মনীষার কানের লতিতে মুক্তোর গুলের মতো চলচল করছে এক ফোঁটা জল। এইমাত্র সেটা খসে পড়ল। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম মনীষা অন্য কারোর মতো নয়। ওই চেনা পৃথিবী, ওই নোংরা জল কাদা, রাস্তার গর্ত, ভেসে যাওয়া মরা বিড়ালছানা, সেসবের মধ্যে থেকেও মনীষা এত আনন্দ পাচ্ছে কি করে? আচ্ছা, বেড়াতে গেলে মানুষ এমন আনন্দ পায়? মনীষা যেন অন্য গ্রহ থেকে এখানে দুদিনের জন্য বেড়াতে এসছে। আমরা এখানকার শিকড় প্রকৃত অধিবাসী। অনেক কিছুই আমাদের কাছে একঘেয়ে হয়ে গেছে, কিন্তু মনীষার কাছে সব কিছুই নতুন এবং আনন্দোজ্জ্বল। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ওয়েলিংটন পর্যন্ত চলে আসি। এই সময় ট্যাক্সি পাওয়া কত কঠিন, কিন্তু একটা খালি ট্যাক্সি এসে আমাদের পাশে দাঁড়ায়। বিশালকায় ড্রাইভার কৃতদাসের মতো বিনীত ভঙ্গিতে মনীষার দিকে চেয়ে বলে, আসুন, যেন তার নিয়তি তাকে মনীষার কাছে পাঠিয়েছে। তার আর উপায় নেই। মনীষা হঠাৎ আবিষ্কারের মতো আনন্দে আমার দিকে তাকিয়ে বলে, এবার ট্যাক্সি চড়বেন? যতক্ষণ বৃষ্টি না থামে ততক্ষণ ঘুরবো কিন্তু। দরজা খোলার পর মনীষা যখন নিচু হয়ে ঢুকতে যায়, তখন তার ফর্সা পিচ আমার চোখে পড়ে। দার্জিলিং এর কুয়াশায় আমি একদিন এরকম চাঁদ দেখেছিলাম। আঁচল নিংড়ে মুখ মুছতে মুছতে মনীষা বলল, আহ, যা ভালো লাগছে আজ। এই বরুণদা, আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? আমি বিনা দ্বিধায় মনীষার কাঁধে হাত রেখে বলি, তুমি একদম পাগল। বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে তোমার? ভীষণ ভীষণ। বৃষ্টিতে ভিজলেও আমার কখনো ঠান্ডা লাগে না। এই, তুমি তাকাও তো আমার দিকে, তোমাকে ভালো করে দেখি। ভালো করে দেখতে? আমি পাগল না আপনি পাগল? তাহলে দুজনেই। মোটেই না, আপনার সঙ্গে সঙ্গে আমিও পাগল হতে রাজি নয়। এ কথা বলার সময়ও মনীষা আমার দিকে ঘুরে তাকায়। নির্নিমেষে আমি দেখি সুকুমার ভুরুর নিচে দুটি দ্বিধাহীন চোখ। এই যে নাক, ইটালির শিল্পীরা একসময় এইরকম নাক সৃষ্টি করেছে। উড়ন্ত পাখির ছড়ানো ডানার মতো ঠোঁটের ভঙ্গি, একটু দুষ্টু দুষ্টু হাসি মাখানো। এ কথা ঠিক, ওর ভেজা শাড়ি ব্লাউজের রং ভেদ করে জেগে ওঠা রূপোর জামবাটির মতো স্তন আমার চোখে পড়লেও সেখানে আমার হাত দিতে ইচ্ছে করেনি কুয়াশার আধো ভেজা চাঁদ ছুতে। এক এক সময় হয় এরকম, তখন সৌন্দর্যকে নষ্ট করতে ইচ্ছে করে না। আমি বুঝতে পেরেছিলাম মনীষার সেই সিক্ত সৌন্দর্যের পাশে আমার লোমে ভরা শক্ত হাতটা সেই মুহূর্তে মানাবে না। আমার ইচ্ছে হয়েছিল মনীষা আরো হাসুক, উচ্ছল হাসির তরঙ্গে ওর শরীর কেঁপে কেঁপে উঠুক, তাহলেই ওর রূপ আরো গাঢ় হবে। কিন্তু কি করে ওকে আরো খুশি করব ভেবেই পাচ্ছিলাম না। আমি বললাম, মনীষা, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হলো।
নইলে আমি বোধহয় এখন বোকার মতো সেই গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে থাকতাম। রাস্তার জলের দিকে তাকিয়ে মনীষা বলল, দেখুন দেখুন কিরকম ঢেউ দিচ্ছে, ঠিক নদীর মতো, তাই না? আচ্ছা, তুমি এদিকে কোথায় এসেছিলে? ইউনিভার্সিটিতে। লাইব্রেরির দুখানা বই ছিল, ফেরত দিতে গেছিলাম। ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক চুকে গেল। কেন? তুমি রিসার্চ করবে না? ঠিক নেই। আচ্ছা, আপনি ওখানে দাঁড়িয়েছিলেন কেন? তুমি আসবে সেই প্রতীক্ষায় ছিলাম। চোখে চোখে রাখলো, একটু হাসলো, হাসি মিশিয়ে বলল, সত্যি কোনোদিন আমার জন্য প্রতীক্ষা করবেন? আপনি যা অহংকারী। অমল আমাদের বাড়ির 3খানা বাড়ির পরে থাকে। আমি নয়, সত্যিকারের অহংকারী হচ্ছে অমল। পাড়ার কোনো লোকের সঙ্গে মেশে না, আমাকে দেখেছে, মুখ চেনে, তবু আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি। তা হোক, তবু অমলকে আমি পছন্দ করি। অমলের চেহারায় ব্যবহারে একটা দীপ্ত পৌরুষ আছে, অহংকারের যোগ্য সে। আমি ওই রকম অহংকার দেখতে ভালোবাসি। সপ্তাহে 3 দিন অন্তত অমল কলকাতায় থাকে। ছুটির দিন সকালে ওই 9টার সময় অমল বাড়ি থেকে বেরোয়। তার গভীর ভুরুর নিচে চোখ দুটোতে তখনও ঘুম লেগে থাকে। ধপধপে পাজামা ও পাঞ্জাবি পরা, পাঞ্জাবির হাত গোঠানো। পথের দুপাশে না তাকিয়ে অমল হাজরা মোড় পর্যন্ত যায়। অধিকাংশ দিনই সে ল্যান্সডাউন রোড ধরে হাঁটতে থাকে। অমলকে আমি কোনোদিনও বাসে উঠতে দেখিনি। দেশপ্রিয় পার্কের কাছে এসে অমল একটু দাঁড়ায়, সিগারেট ধরিয়ে অমল এবার পূর্ণ চোখ মেলে চৌরাস্তার মানুষজন দেখে। পথের সমস্ত মানুষও একবার অমলকে দেখে, এমনই তার প্রকৃত ব্যক্তিত্ব। তখনও মনীষার সঙ্গে অমলের পরিচয় তত গাঢ় হয়নি। অমল রাস্তা পেরিয়ে সাদার্ন অ্যাভিনিউর দিকে তার এক বন্ধুর বাড়িতে চলে যায়। একদিনে নয়, অমলকে দেখতে ও চিনতে আমার সময় লেগেছে। আগে আমি অন্য মনস্কভাবে অমলের প্রশংসাকারী ছিলাম, অথবা তার ঠিক পটভূমিকায় তাকে আমি দেখিনি। হঠাৎ দেখা না হলে মনীষার সঙ্গে দেখা হওয়া কোনো উপায় নেই। সম্পূর্ণ অপ্রত্যাশিত সব জায়গায় মনীষার সঙ্গে আমার দেখা হয়েছে। দিল্লি থেকে কয়েকদিনের জন্য এসেছে কোন বন্ধু, তার সঙ্গে দেখা করতে গেছি। সেখানে সমস্ত বাড়িতে তার অস্তিত্ব ঘোষণা করে রয়েছে মনীষা। সেই বন্ধুর সঙ্গেও ওর কিরকম আত্মীয়তা। সাদা সিল্কের শাড়িতে মনীষাকে খুবই হালকা, প্রায় অপার্থিব দেখায়। আমার কাছে এসে মনীষা বলে, ও কি, আপনার জামার মাঝখানের বোতামটা লাগাননি কেন? অবলীলায় মনীষা আমার বুকের খুব কাছে দাঁড়িয়ে বোতাম লাগিয়ে দেয়। মনীষাদের বাড়িতে আমি কখনো যাব না। ওই বিশাল বাড়িতে অন্তত 7খানা ঘর ফাঁকা থাকে। যদি সেখানে কোনোদিন আমি দস্যু হয়ে উঠি, যদি রূপহন্তারক হতে স্বাদ হয় আমার। মনীষা একদিন আয়নার সামনে দাঁতে ফিতে কামড়ে চুল বাঁধছিল। আমি ওর পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই দৃশ্যটা আমার বুকে বিঁধে আছে। সেই দৃষ্টিটা আমি ভুলতে পারিনি। মনীষা আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে, কিন্তু আয়নার মধ্যে আমরা দুজনকে দেখছিলাম। আমরা দুজনে একই দিকে তাকিয়ে, অথচ দুজনকে আমরা পরস্পর দেখতে পাচ্ছি। মনীষার আঁচলটা বুক থেকে খসে পড়বে, অথচ খসেনি। কি এক অসম্ভব কায়দায় সে দুটি মাত্র হাতে চুলের ফিতে, চিরুনি এবং আঁচল সামলাচ্ছে। চোখে দুষ্টু দুষ্টু হাসি। মনীষা কখনো অপ্রতিভ হয় না। পিছনে আমাকে দেখতে পেয়ে বলল, কি, মেয়েদের প্রসাধনের রহস্য দেখবার খুব ইচ্ছে বুঝি? ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন, দেখবেন
আমি 11 রকমের স্নো পাউডার মাখবো। আমি বললুম, ওরে বাবা, এত সাজ পোশাক কোথাও বেড়াতে যাবে বুঝি? হ্যাঁ। কোথায়? ছাদে। আয়নার ফ্রেমের মধ্যে দেখা সেই এক শ্রেষ্ঠ শিল্প, সেই শিল্পের মধ্যে আমার স্থান ছিল না। আমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিলাম, কিন্তু মুশকিল এই, আয়নার মধ্যে নিজের মুখের ছায়া না ফেলে অন্য কিছুই দেখা যায় না। সেই রকমই এক রবিবারের সকালে অমল ল্যান্সডাউন রোড ধরে হাঁটতে হাঁটতে মোড়ে এসে পৌঁছল। রাসবিহারী অ্যাভিনিউ ধরে আসছিল মনীষা। দেশপ্রিয় পার্কের কাছে ওরা ঠিক সমকোণে মিলিত হল। ভদ্রতার সঙ্গে অমল মনীষাকে বলল, কি ভালো আছেন? মনীষা উদ্ভাসিত মুখে বলল, আরে আপনি এই আপনি ব্যাংকক গিয়েছিলেন না? কবে ফিরলেন? কাল সন্ধ্যেবেলা। পরশু কি কাল ফিরে এলেন? অমল সংযতভাবে হেসে বলল, হ্যাঁ। আপনি এখন কোন দিকে যাবেন? ওই একটু লেক মার্কেটের কাছে যাব। চলুন তাহলে একসঙ্গে যাওয়া যাক। সেই প্রথম আমি অমলকে সোজা না গিয়ে ডান দিকে বাঁকতে দেখলাম। আমি খুব কাছেই দাঁড়িয়েছিলাম, মনীষা আমাকে দেখতে পায়নি। সেই প্রথম মনীষা আমাকে দেখতে পেল না, কিন্তু আমি ওকে ডাকিনি কেন? আমি ডাকলে মনীষা আমার সঙ্গেই যেত, অমলের সঙ্গে যেত না। অমলের সঙ্গে ওর তখনও তেমন গাঢ় চেনা ছিল না, কিন্তু আমি ডাকিনি কেন সেটা ঠিক জানি না। হঠাৎ মনে হয়েছিল, মনীষার অমল যদি কখনো পাশাপাশি আয়নার সামনে দাঁড়ায়, অমলকে সরে যেতে হবে না। ওদের দুজনকে বড় সুন্দর মানায়। বুকটা টনটন করে উঠছিল। পর মুহূর্তে ভেবেছিলাম, ধ্যাত, চেহারাই কি সব নাকি? আমি একটু বেশি রোগা, কিন্তু কিন্তু রোগা মানুষেরা কি ভালোবাসার যোগ্য হতে পারে না? জিএম আমাকে তার ঘরে ডেকে বললেন, তুমি তো বিয়ে করনি, সন্ধেগুলো কাটাও কি করে? অফিসে জিএম এর মুখ থেকে এরকম প্রশ্ন আশা করিনি। সামান্য হেসে বললাম, কি আর করব, বাড়ি ফিরে স্নান করি, তারপর চা খেয়ে বই টই পড়ি, রেকর্ড শুনি। সে কি হয়? আর কোনো এন্টারটেনমেন্ট নেই? তবে যে শুনি তোমাদের মতো ইয়াং ম্যানদের জন্য কলকাতায় শহরে মানে অনেক নাইট স্পট আছে। স্যার, ব্যাপারটা কি বলুন তো? এই বলছি, শোনো, ওই দিল্লি অফিস থেকে মিস্টার চোপড়া আসছে। ওকে আমরা আজ গ্র্যান্ডে ডিনার দিচ্ছি, তুমিও থাকবে। এই মিস্টার চোপড়া একটু মানে লাইট স্বভাবের লোক, বুঝছো তো? ওই তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করে নিয়ে ওকে কলকাতার নাইট লাইফ একটু দেখিয়ে আনবে। নাইট লাইফ মানে? সে আর আমি কি বলবো, তোমরা ইয়াং ম্যান যা ভালো বোঝো। চোপড়ার একটু ওই ফুর্তি টুর্তি করার বাতিক আছে। স্যার, আমি ঠিক পারবো না, আপনি অন্য কাউকে এভার দিন। সে কি, পারবে নাকি? চোপড়ার সঙ্গে তোমার আলাপ হয়ে থাকলে তোমারই তো সুবিধে, সহজেই লিফট পেয়ে যাবে। ওই ওরাই তো হত্যাকর্তা। না স্যার, এসব ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। পাঞ্জাবি তো, ওর সঙ্গে যদি আমার রুচিতে না মেলে। পারবে না? ঠিক আছে, এই দাসাপ্পাকে বলে দেখি। ওর আবার ইংরেজি উচ্চারণটা ভালো নয়। সন্ধ্যের পর স্বয়ং জিএম গাড়ি নিয়ে আমার বাড়িতে উপস্থিত। বললেন, শিগগিরই তৈরি হয়ে নাও, তোমাকেই যেতে হবে। ওই দাসাপ্পার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে হাসপাতালে, সে আসতে পারবে না। এই নাও নাও তাড়াতাড়ি, 8টায় ডিনার। কিন্তু স্যার, আমার যে ওসব ভালো লাগে না, ডিনারের পর আমি আর কোথাও যাব না। কিন্তু এই এইসব বাজে বকো না তো, তোমারই ভালোর জন্য বলছি। চোপড়াকে খুশি করতে না পারলে তোমারই বিপদ, অবশ্য আমারও বিপদ। তোমাকে আমি 300 টাকা আলাদা দিয়ে দেব, ডিনারের পর ওকে নিয়ে একটু।
আমাকে ছেড়ে দিন, আমি পারবো না। আবার শুধু শুধু দেরি করছো, চটপট তৈরি হয় নাও, এখন কথা বলার সময় নেই। চাকরি করতে গেলে বড় কর্তাদের খুশি করতেই হয়, তাও তো আমাদের আমলে আমরা সাহেবদের। জিএমকে বসিয়ে রেখে আমাকে পোশাক পাল্টে আয়নার সামনে দাঁড়িয়ে টাই বেঁধে নিতে হলো। জিএম আমার সর্বাঙ্গের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, এই জুতাটা একবার ব্রাশ ঘষে নাও। ওর সঙ্গে নিচে নেমে যখন গাড়িতে উঠছি সেই সময় হঠাৎ আমার মনে হলো আমি মনীষার যোগ্য নয়। আমি মনীষার যোগ্য নয়। আমি ওপরে ওঠার বদলে আরো নিচে নেমে যাচ্ছি। মনীষাকে দেখলে রাজহংসীর কথাই প্রথমে মনে পড়ে। পরিষ্কার টলটলে জলে যখন রাজহংসী নিজের ছায়া নিজেই দেখে, টাটকা তৈরি ঘিয়ের মতো মনীষার গায়ের রং, ঠোঁট দুটি একটু লালচে। এমন সাদা দাঁত শুধু শিশুদেরই থাকে। মনীষার ঠোঁট আর চোখ দুটো সব সময় ভিজে ভিজে। এই চোখকেই ইংরেজিতে বলে লিকুইড আইজ। মনীষাকে আমি কখনো গম্ভীর হতে দেখিনি। বেড়াতে গিয়ে কি আর কেউ গম্ভীর থাকে? ওই যে বললাম, মনীষাকে দেখলেই মনে হয় এ পৃথিবীতে সে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। এই পৃথিবীর কোনো কিছুই ওর কাছে পুরনো নয়। ঠিক 4 মাস 12 দিন মনীষাকে দেখিনি কিংবা দেখা হয়নি, কিংবা মনীষা আমাকে খুঁজে পায়নি। তারপর একদিন লেক স্টেডিয়ামের ধারে মনীষাকে দেখতে পেলাম। মনীষার শরীরে এক একটা অংশ আমার এক একদিন নতুন করে ভালো লাগে। সেদিন চোখে পড়ল পা দুটো। জয়পুরি কাজ করা লাল রঙের চটি পড়েছে। কি সুন্দর ওই পা দুটো, মসৃণ, নরম। এ পৃথিবীতে মনীষাই একমাত্র মেয়ে এই ধুলো মলিন রাস্তা দিয়ে হেঁটে গেলেও যার পায়ে এক ছিটে ধুলো লাগে না। মনে হলো মনীষার ওই পা দুখানি হাতের মুঠোয় নিয়ে গন্ধ শুকলে আমি ফুলের গন্ধ পাবো। মনীষা হাসলো, অবাক হলো এবং অভিমানের সুরে বলল, যান, আপনার সঙ্গে আমি আর কথাই বলবো না। কেন? আমি আবার কি দোষ করেছি? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি মোটেই আমার কথা ভাবেন না। মনি, অভিমান করলে তোমাকে এত সুন্দর দেখায়? 4.5 মাস বাদে দেখা হলেও পথের মধ্যে মনীষার হাত ধরা যায়। হাত ধরে আমি বললাম, মনি, তুমি এখন কোথায় যাচ্ছ? আমার সঙ্গে চলো। এখন? কটা বাজে? ও মা, 5:30। একজন যে আমার জন্য অপেক্ষা করে থাকবে সাদার্ন অ্যাভিনিউর মোড়ে। একজন? একজন তাহলে অপেক্ষা করে আছে? সে তাহলে অহংকারী নয়? মনীষা ঠিক বুঝতে পারল না। একটু অন্যমনস্কভাবে বলল, আপনি চেনেন তাকে, অমল রায়। চলুন না, আপনিও আমার সঙ্গে চলুন, উনি দাঁড়িয়ে থাকবেন। আমার লোভ হয়েছিল। বলি, না, অমলের কাছে যেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। দেখাই যাক না এ কথা বলার পর কি ফল হয়। কিন্তু অতটা ঝুঁকি নিলাম না। আলতুভাবে বললাম, না, তুমি একাই যাও, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম। মনীষা চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে থাকি। আমার কোনো রাগ বা অভিমান হয় না। এতে কোনো সন্দেহ নেই অমলই মনীষার যোগ্য। কিন্তু অমল, তুমি মনে করো না তুমি মনীষাকে জিতে নিয়েছ। তা মোটেও নয়। আমি আমি মনীষাকে তোমার হাতে তুলে দিলাম। অমল, তোমাকে মনীষার যোগ্য হতে হবে। তুমি বিচ্যুত হও না। আকাশে অমল বিমান চালিয়ে ইস্তানবুল যাচ্ছে। আমার কল্পনা করতে ভালো লাগে সে বিমানে আর কেউ নেই মনীষা ছাড়া। ওরা দুজনে শূন্য থেকে উঠে যাচ্ছে মহাশূন্য ইস্তানবুলের পথ ছাড়িয়ে যাওয়া অজানা পথে। ইস, ওদের দুজনকে কি সুন্দর মানায়।
শিল্প এরই নাম। আমার আমার হাত টনটন করছে, আমি আর পারছি না। দাঁতে দাঁত চেপে গেছে, মুখে চোখে ফেটে যেন রক্ত বেরোবে। আমি আর পারছি না, না। আমার ছোট ভাই টাপু ঘুড়ি ওড়াতে গিয়ে ন্যাড়া ছাদে পিছলতে পিছলতে হঠাৎ গড়িয়ে পড়িয়ে গিয়েও কার্নিশ ধরে ফেলে ঝুলছিল। ওর আর্ত চিৎকারে আমি ছুটে গিয়ে ওর হাত চেপে ধরেছি, কিন্তু টেনে তুলতে পারছি না। 14 বছরের টাপু এত ভারী, কিছুতেই আর ধরে রাখতে পারছি না। আমার হাত দুটো যেন ছিঁড়ে বেরিয়ে আসছে শরীর থেকে। টাপু একটু একটু করে নিচে নেমে যাচ্ছে আর পাগলের মতো চেঁচাচ্ছে। আমিও একটু একটু এগিয়ে যাচ্ছি। এবার দুজনেই পড়ব 3 তলা থেকে শান বাঁধানো ফুটপাতে। প্রাণ ভয়ে আমার একবার ইচ্ছে হলো টাপুকে ছেড়ে দিই। ছেড়ে দেব টাপুকে? এখান থেকে পড়লে টাপুকে আর খুঁজে পাওয়া যাবে না। টাপু আমাকে টানছে। জলে ডোবা মানুষকে বাঁচাতে গেলে দুজনেই অনেক সময় যেমন মরে, আমিও পাগলের মতো চেঁচাতে লাগলুম। সেই সময় পেছন থেকে কারা যেন 3-4 জন আমাকে ধরল, টাপুকেও টেনে তুলল। ঝড়ের বেগে ছুটে এসে মা টাপুকে বুকে চেপে ধরলে। সেই 3-4 জন আমার পিঠ চাপড়ে ধন্য ধন্য করতে লাগলো, কিন্তু ওরা জানে না আমি একসময় টাপুকে ছেড়ে দিতে যাচ্ছিলাম। টাপুকে ফেলে আমি নিজে বাঁচতে চেয়েছিলাম। এমন কিছু অস্বাভাবিক কি? জীবনের চূড়ান্ত মুহূর্তে বেশিরভাগ মানুষই শুধু নিজের জীবনের কথাই ভাবে। টাপুকে মেরে ফেলে নিজে বাঁচতে চেয়েছিল। বেশিরভাগ মানুষই তাই করত। আমি ওই বেশিরভাগ মানুষের দলে। এসব স্বার্থপর বর্ণকালা অন্ধ মানুষ কেউই প্রেমিক হতে পারে না। না, আমি মনীষার যোগ্য নই, সত্যি। অমল, মনীষাকে তুমিই নাও। আমি বিনা দ্বিধায় সরে যাচ্ছি। মনীষার সঙ্গে আর কোনোদিনও দেখা করব না। পরদিনেই মনীষাকে টেলিফোন করলাম। আগে কখনো ওকে এমনভাবে ডাকিনি। মণি, তুমি আগামীকাল ঠিক 6টার সময় লেক স্টেডিয়ামের কাছে আসবে। আসতেই হবে, অন্য 1000 কাজ থাকলেও ক্যান্সেল করে দাও। মনীষা খিলখিল করে হাসতে হাসতে বলল, আসবো আসবো, ঠিক আসবো। কেন, কি ব্যাপার? ওই দেখা হলে বলবো, কালই দেখা হওয়া চাই। ঠিক আসবে, উইদাউট ফেল। কথা দাও আমাকে। মনীষার গলা কি একটু কেঁপে গেল। একবার সে কি টেলিফোনের কাছ থেকে সরিয়ে তার অনিন্দ দুই ভুরু একটুখানি ভাবল কিছু। 2-3 মুহূর্ত বাদে মনীষা বলল, বলছি তো যাব, আপনি একটা পাগল। কাল এলো, অফিস যায়নি। অফিসে গেলেই আত্মায় একটা ময়লা দাগ পড়ে। বিকেলে স্নান করে দাড়ি কামিয়েছি। আয়নার সামনে আমার নিজস্ব শ্রেষ্ঠ চেহারা। আয়নার সামনে থেকে সেই সরে গেলাম। চোখ ভেসে উঠল অন্য একটা আয়নায়। তার সামনে মনীষা, 2টি মাত্র হাতে চুল, চিরুনি, ফিতে এবং আঁচল সামলাচ্ছে। মুখে দুষ্টু দুষ্টু হাসি। তার পাশে আমি। না না, এটা মানায় না। শিল্প হিসেবে এটা অসার্থক। আমি সরে গেলাম। সেই ছবি থেকে অন্য মূর্তি এলো সেখানে। হ্যাঁ, এখন দুটো মুখের আলো একরকম, আমি মানতে বাধ্য। স্টেডিয়ামের কাছে গেলাম না আমি। অমল, মনীষাকে তুমিই নাও, আমি তোমাকেই দিলাম। মাঝে মাঝে দূর থেকে ওদের দুজনকে দেখি, তৃপ্তিতে আমার বুক ভরে যায়। গ্রিক পুরুষের মতো সুদর্শন অমল, তার মুখ যোগ্য অহংকারে উদ্ভাসিত, প্রতি পদক্ষেপে পৃথিবীকে জয় করার আশা। আর মনীষা, তাকে দেখলে মনে হয় প্রতি মুহূর্তে অমলকে আরো যোগ্য হয়ে উঠতে হবে। আজকাল খুব বেশি সিনেমা দেখি,
সময় কাটে না বলে প্রায় প্রতিদিন নাইট শোতে সিনেমা দেখতে যাই। সেই রকমই একদিন সিনেমা দেখতে বেরিয়ে রাত্রি 11:30 আন্দাজ চৌরঙ্গিতে ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল। গ্র্যান্ড হোটেল থেকে অমলকে বেরোতে দেখলুম। সঙ্গেও কে? অবনীশ না? কি সর্বনাশ! অবনীশের সঙ্গে অমলের চেনা হলো কি করে? খুব যেন বন্ধুত্ব মনে হচ্ছে। অমলের পা টলছে একটু মদ খেয়ে। তা খাক না, পাইলটের কাজ করে, ওকে কত দেশে যেতে হয়, কত লোকের সঙ্গে মিশতে হয়। মদ খাওয়া এমন কিছু দোষের নয়, কিন্তু পা না চললেই ভালো ছিল। অবনীশের সঙ্গে এত বন্ধুত্ব হলো কি করে? অবনীশ সেনগুপ্ত তো সাংঘাতিক লোক। বড় লোকের ছেলেদের বোখানোই ওর কাজ। খুব সুন্দর চটপটে কথা বলে, কথার মোহে ভোলায়। বড় বড় হোটেলে এসে মদ খাওয়ার সঙ্গী হয়, তারপর নিজের বাড়ির জুয়ার আড্ডাতে টেনে নিয়ে যায়। এলগিন রোডে ওর কুখ্যাত জুয়ার আড্ডা। জুয়ার নেশা ধরিয়ে অবনীশ সেই সব ছেলেদের সর্বশান্ত করে ছাড়ে। আমি একদিন মাত্র ওর পাল্লায় পড়েছিলাম। অমলকে দেখে তো মনে হচ্ছে অবনীশের সঙ্গে খুব বন্ধুত্ব। রাস্তায় গলা জড়াজড়ি করে দুজনে ওপাশে অমলের গাড়িতে উঠল। অমল নতুন গাড়ি কিনেছে। অমল নিশ্চয়ই অবনীশের স্বরূপ জানে না। পরদিন এলগিন রোডে অবনীশের বাড়িতে আমি হাজির হলুম। দরজা খুলল অবনীশের শয়তানি কাজের যোগ্য সঙ্গিনী, তার স্ত্রী সুরূপা। সুরূপার মোহিনী ভঙ্গি অগ্রাহ্য করে আমি অবনীশকে ডাকলুম এবং বিনা ভূমিকায় বললুম, আপনি নিশ্চয়ই জানেন লালবাজারের ডিসিডিডি আমার মেসমশাই হন। আমি আপনার এই বেআইনি জুয়োর আড্ডা এক্ষুনি ধরিয়ে দিতে পারি। লোকাল থানায় ঘুষ দিয়ে পার পেলেও লালবাজারে এড়াতে পারবেন না। কিন্তু সেসব আমি করব না, একটি মাত্র শর্তে। আপনি অমল রায়ের সসঙ্গ একেবারে ত্যাগ করবেন, তার ছায়াও মারাবেন না। সে এখানে আসতে চাইলে তাকে বাধা দেবেন। মোট কথা, অমল রায়কে কোনোদিন আমি এ বাড়িতে দেখতে চাই না। কি রাজি? অবনীশ হতভম্ব হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আচ্ছা রাজি, কিন্তু অমল রায় আপনার কি হয়? আমার নিকট আত্মীয় সে, কিন্তু আমি যে আপনার কাছে এসেছিলাম এই কথা তাকে বলতে পারবেন না। আমি নিজে কখনো বাজার করতে যাইনি, দু একদিন গিয়ে দেখেছি। আমি একেবারেই দরদাম করতে পারি না, আমায় সবাই ঠকায়। তবু হঠাৎ একদিন বাজার যাওয়ার শখ হলো। বাজারে অমলের সঙ্গে দেখা হলো। আশ্চর্য যোগাযোগ! অমলও নিশ্চয়ই কোনোদিন বাজার করেনি। বাজার করার টাইপইও নয়। যে লোক এক একদিন এক এক দেশে থাকে, সে আজ ল্যান্সডাউন রোডের বাজারে এসেছে। চাকরকে নিয়ে অমল খুব কেনাকাটি করছে। অমল যে প্রত্যেকটা জিনিস কিনতে খুব ঠকছে এ বিষয়ে আমি নিশ্চিন্ত, এবং বেশ মজা লাগলো। আমি ওর দিকে নজর রাখছিলাম। কাদা প্যাচ প্যাচ করছে বাজারে। অমলের পায়েও কাদা লেগেছে, ঘামে ভিজে গেছে পিঠ। একটুকুর জন্য আমি অমলকে হারিয়ে ফেলছি। হঠাৎ শুনতে পেলুম টমেটোর দোকানে কি একটা গোলমাল। তাকিয়ে দেখি সেখানে অমল। রাগে তার মুখখানা টকটকে লাল। অমল বেশ চিৎকার করে কথা বলছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। অমল একবার তরকারিওয়ালাকে বলল, এক চড় মেরে তোমার দাঁত ভেঙে দেবে। অমল চড় মারার জন্য হাত তুলেছে। আমি আমি দারুণ আঘাত পেলাম এই দৃশ্য দেখে। মনে মনে বলছিলুম, ছি ছি অমল, এমন ব্যবহার তো তোমাকে মানায় না। তরকারিওয়ালাকে চড় মারাটা মোটেই রুচিসম্মত নয়। তার যতই দোষ থাকুক, হয়তো অমল বেশি রাগের মাথাতেই। আমি গিয়ে অমলের পাশে দাঁড়ালাম। মৃদু স্বরে বললাম, অত মাথা গরম করবেন না, তাতে আপনারই।
অমল আমার দিকে তাকালো, চেনার ভাব দেখালো না, কিন্তু আমাকে একজন সাহায্যকারী হিসেবে ভেবে নিয়ে বলল, বুঝলেন তো, আজকাল এইসব রাস্কেলদের এমন বার বেড়েছে, যা মুখে আসবে তাই বলবে। আমি আরো আঘাত পেলুম। তরকারিওয়ালারা একটা আত্মসম্মান আছে, সেখানে আঘাত দেওয়া তো অমলের উচিত নয়। আমি কথায় কথায় ঘুরিয়ে অমলকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলাম। এইসব ছোটখাটো ব্যাপার ধর্তব্য নয় অবশ্য, অমলের তো এসবের অভ্যেস নেই, হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেছিল। ইস, তরকারিওয়ালা যদি একটা উল্টে খারাপ গালাগালি দিয়ে বসতো। অন্ধ ভিখারিকে পেরিয়ে গিয়েও মনীষা আবার ফিরে আসে। তারপর ব্যাগ খুলে মনীষা যখন ঝুঁকে তাকে পয়সা দেয়, তখন মনে হয় মনীষা শুধু ওকেই পয়সা দিচ্ছে না, তার সঙ্গে নিজের আত্মার একটা টুকরো দিয়ে দেয়। মনীষা, তোমার এত বেশি আছে যে অমলের ছোটখাটো দোষ তাতে সব ঢেকে যাবে। অমল দিনের পর দিন আরো তোমার যোগ্য হয়ে উঠবে। আমি তো পারিনি, অমল পারবে। অমলকে আমি চোখে চোখে রাখার চেষ্টা করি। বাতাসের তরঙ্গে একটা চিন্তা সব সময় অমলের কাছে পাঠাবার চেষ্টা করি। অমল, তুমি মনীষার প্রেমিক, এই বিরাট দায়িত্বের কথা মনে রেখো, তোমাকে নিচে নামলে চলবে না। অফিসের কাজে দমদমের ফ্যাক্টরিতে যেতে হলো দুপুরবেলা। মিস্টার চোপড়া দিল্লি ফিরে যাওয়ার পরেই আমার একটা লিফট হয়েছে। অফিস থেকে আমাকে গাড়ি দেওয়ার প্রস্তাব উঠেছে। শিগগিরই যার গাড়ি হবে তাকে এখন ট্রাম বাসে চড়তে মানায় না। মিশন রো থেকেই ট্যাক্সি নিয়ে দমদম যাচ্ছিলাম। দমদম রোডের ওপরে একটা বেশ বড় ভিড় চোখে পড়ল। একটা মোটর গাড়ি ঘিরে উত্তেজিত জনতা। আমি সেটা পাশ কাটিয়ে যাব ভাবছিলাম। হঠাৎ হালকা নীল রঙের গাড়িটা দেখে কিরকম সন্দেহ হলো। এটা অমলের গাড়ি না? তাই তো, ওই তো ভিড় ছাড়িয়ে অমলের মাথা দেখা যাচ্ছে। পাইলটের পোশাকে অমল এয়ারপোর্ট থেকে ফিরছে। কি সর্বনাশ! অমলের গাড়ি কোনো লোককে চাপা দিয়েছে নাকি? তাহলে তো ওরা অমলকে মেরে ফেলবে। আমি ট্যাক্সিওয়ালাটাকে বললুম, রোকো রোকো। ঘ্যাঁচ করে ট্যাক্সি ব্রেক কষতে আমি দরজা খুলে ছুটে বেরিয়ে এলাম। চেঁচিয়ে উঠলাম, অমল, অমল! আমাকে দেখে অমল যেন ভরসা পেল, ভিড়ের উদ্দেশ্যে চেঁচিয়ে কি যেন বলল। অমলের টাইয়ের গিট আলগা, মাথার চুল এলোমেলো। অমলের গাড়িতে একটি যুবতী বসে আছে। মনীষা নয়। যুবতীটির সাজ পোশাকে এমন একটি কৃত্রিম সৌন্দর্য আছে যে এক পলকে দেখলেই বোঝা যায় এয়ার হোস্টেস। এয়ার হোস্টেসকে অমল নিশ্চয়ই বাড়ি পৌঁছে দিচ্ছিল। কোনো লোক চাপা পড়েনি, চাপা পড়েছে একটা ছাগল। ছাগলটা খ্যাতলানো অবস্থায় পড়ে আছে রাস্তার মাঝখানে, টকটকে লাল রক্ত। লোকগুলো কিন্তু মানুষ চাপা পড়ার মতোই উত্তেজিত। অমল চেঁচিয়ে বলল, যার ছাগল সে সামলাতে পারেনি কেন? রাস্তাটা কি ছাগল চড়াবার জায়গা? ক্রুদ্ধ জনতা চেঁচিয়ে বলল, অত তেজ দেখাবেন না, মোটর গাড়ি আছে বলে ভারী পোটানি, দে না সালাকে ঘুষি। অমল আকাশে উড়ে বেড়ায়, এইসব মানুষ সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। আমি হাঁপাতে হাঁপাতে অমলের পাশে গিয়ে দাঁড়িয়ে বললুম, না না, আমাদের আরো একটু সাবধান হওয়া উচিত। আমরা এই ছাগলটার দাম যদি দিই। আমরা কথাটা আমি ইচ্ছে করেই বললুম, কেননা ছাগলটার দাম 40-50 টাকা হবে নিশ্চয়ই। অমলের কাছে নিশ্চয়ই সেই টাকা নাও থাকতে পারে। আমার কাছে আছে। টাকাটা আমি তক্ষুনি বার করে দিতে পারতাম, কিন্তু দিলাম না। তাতে নিশ্চয়ই অমলের অহংকারে লাগবে। আগে দরদাম ঠিক হোক, তারপর না হয় আমি অমলকে ধার দেবার প্রস্তাব করব। আমাকে না চেনার ভান করলে কি হয়? অমল আমাকে ঠিকই চেনে।
অন্তত এক পাড়ার লোক হিসেবে চিনি। অমল রুক্ষ গলায় বলল, কেন দাম দেবো কেন? আমি রাস্তার মাঝখান দিয়ে আসছিলাম, ফোন দিয়েছি। আহ, উনি হর্ন দিয়েছেন? ছাগলকে হর্ন দিয়েছেন? ক্যারদানি কত! পাশে মেয়ে ছেলে নিয়ে দিনরাত্রির জ্ঞান নেই। আমি অমলের বাহুতে চাপ দিয়ে অনুনয়ের সুরে বললাম, না না, দাম দেওয়া উচিত আমাদের। যার ছাগল তার তো ক্ষতি হয়েছে ঠিকই। আচ্ছা, কত দাম? ছাগলটার কত দাম বলুন। ছাগলের মালিক কাছেই ছিল। সে বলল, 100 টাকা। অমল বলল, 100 টাকা? একটা ছাগলের দাম 100 টাকা? অন্যায় জুলুম করে। তবু তো কম করে বলছি। অন্তত 18 কেজি মাংস হবে বারাসাতের হাটে বেচলে। আমি অমলকে মৃদু স্বরে জানালুম আমার কাছে টাকা আছে। অমল রুক্ষভাবে বলল, টাকা থাকার না থাকার প্রশ্ন নয়, জুলুম করে এরা। লোকগুলো এবার আরো গরম হয়ে উঠেছে। ক্রমশ আমাদের গা ঘেঁষে আসছে। শুরু হয়েছে গালাগালি। এসব সময় কি সাংঘাতিক কাণ্ড হয় অমলের ধারণা নেই। ওরা আমাদের সবাইকে মেরে গাড়িতে আগুন জ্বালিয়ে দিতে পারে। অমলও এবার যেন একটু বিচলিত হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, কত টাকা দিতে হবে? কত টাকা? আমি বললুম, দাঁড়ান, আপনি চুপ করুন, আমি দরদাম ঠিক করছি। ভিড়ে 2-3 জন লোক একসঙ্গে কথা বলছিল। আমি তাদের উত্তর দিচ্ছিলাম। হঠাৎ দারুণ চিৎকার শুনলাম, পালাচ্ছে পালাচ্ছে সালা, ওই সালাকে ছাড়িস না, ধর ধর। নিজের চোখেও বিশ্বাস করতে পারলাম না। হঠাৎ একটা সুযোগে অমল গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দিয়েছে। ভিড় ভেদ করে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। আমার দিকে তাকালোও না। একদল লোক হই হই করে ছুটে গেল সেই গাড়ির দিকে, আর একদল আমার কলার চেপে ধরল। অমলের গাড়িকে আর ধরা গেল না। আমি দুবার শুধু অমল অমল বলে চেঁচিয়ে হঠাৎ চুপ করে গেলাম। কিন্তু মনে মনে আমি কাতরভাবে আর্তনাদ করতে লাগলাম, অমল, তুমি যেও না, তুমি যেও না। এ কাপুরুষতা তোমাকে মানায় না। তুমি তুমি মনীষার প্রেমিক। তোমার মধ্যে দীনতা দেখলে আমি তা সহ্য করব কি করে? অমল, তুমি মনীষার এমন অপমান করো না, তাহলে যে প্রমাণ হয়ে যাবে এই পৃথিবীতে আর একজনও যোগ্য প্রেমিক নেই মনীষার। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটার নাম হলো মনীষার 2 প্রেমিক। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।